Hi everyone, আমার নাম Saadi Rahman. I'm the owner and founder of Incursion Music. Um, Thinking of Incursion Music, I guess storyটা প্রচুর বছর পিছে চলে যায়. Um, I guess maybe যখন আমি ক্লাস 6-7-এ থাকি তখনই Incursion Musicের ধারণাটা অ্যাকচুয়ালি শুরু হয়. কিন্তু তারও আগে মিউজিক জিনিসটা অ্যাকচুয়ালি আমি আমার বাবার রেকর্ড প্লেয়ার থেকে রেকর্ড শুনতে বড় হই। তাছাড়া শুধু বাবার রেকর্ডসই না, আমার চাচারা যারা বাইরে থাকতো, যারা তাদের ক্যাসেটসের আগে অ্যাকচুয়ালি, তখন আমি ক্যাসেট দেখিও নাই, তখন রেকর্ডস নিয়ে আসতো। আর আমাদের এখানে কিছু বাবা আত্মীয় স্বজনদের ফ্রেন্ডদের কাছে কিছু ছিল, কিছু পুরানো বিটলসের রেকর্ডস, এলভিসের রেকর্ডস। সো আমার এখনও ক্লিয়ারলি মনে আছে যখন আমার হয়তো 3-4 বছর হবে, লেট 70s-এ বাবার রেকর্ড প্লেয়ারে প্রতি বিকালে বাবা চা খেত বা গানগুলো ছাড়তো। সো ওখান থেকে আমার প্রথম আর কি মিউজিকে ইন্টারেস্টটা চলে আসে। এর মধ্যে যখন মিউজিক ভিডিওস বার হওয়া শুরু হলো, মোস্টলি আমেরিকাতে যখন MTV শুরু হয় 1980-তে, তখন তো আমরা আসলে কিছুই জানি না যে MTV কী তখন ওই সময়, বাট আমার কিছু কাজিনরা ছিল যারা বাইরে থাকতো, ওরা ভিডিও ক্যাসেট রেকর্ডিং করে আমাদেরকে ওই মিক্সড ভিডিও ক্যাসেটগুলো পাঠাতো। ওই সময় আমার মনে আছে আমাদের স্কুল ফ্রেন্ডের একজন বড় ভাই, তার বাসায় প্রচুর এটলিস্ট কয়েকশো রেকর্ডস এলপিস ছিল। তার মধ্যে থেকে আয়রন মেইডেন ছিল, হ্যালোউইন ছিল, মেটালিকা ছিল। সো ওখানে আমরা ফার্স্ট টাইম এই ব্যান্ডগুলোকে শুনি। তখন আমরা হয়তো ক্লাস 6, মেবি ক্লাস 5-6-এ ছিলাম। করে আনফর্চুনেটলি ওই সময় সবার মানে ক্লাস 10 শেষ হয়ে যাচ্ছে, তো অনেকে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছে বাইরে। ওই সময় আমার প্যারেন্টসরাও মুভ করে চলে গেল। সো আমি তখন আমেরিকায় চলে গেলাম আমার প্যারেন্টসের সাথে, অ্যান্ড খুবই ডিপ্রেসড, খুবই একা, বিকজ ওই টিনেজ লাইফে সব কিছু ছেড়ে চলে যাওয়া ইজ এ ভেরি ডিফিকাল্ট টাইম। তো ওখানে আমি কী করবো, কিছু করার নাই, সব নতুন মানুষ, বাট আই ডিডন্ট ওয়ান্ট টু লেট গো অফ মিউজিক। সো আমার চাচার বাসায় আমি থাকতাম, যেটার পাশে একটা মিউজিক স্টোর ছিল ওই সময়, ওটার নাম সাউন্ড ওয়্যারহাউস, পরে ব্লকবাস্টার হয়ে গেল, ফেমাস রেকর্ড স্টোর। সো আমার কিছু করার নেই, আমি কাউকে চিনি না, আমি প্রত্যেক দিন ওখানে জাস্ট টু বি ইন টাচ বিকজ মিউজিক উড মেক মি ফিল গুড, আমি প্রত্যেক দিন বিকালে স্কুলের পরে ওই মিউজিক স্টোরে গিয়ে বসে থাকতাম। তো তখন আমার বয়স 14, কিন্তু মিউজিক স্টোরে যারা কাজ করতো তারা এদের ইউনিভার্সিটিতে ছিল বা আমার থেকে অবভিয়াসলি বড় ছিল। সো 19, 20, 21 এরকম ছিল। দে ওয়ার দ্য কুল পিপল দেন, ওরা প্রায় কনসার্ট যেত, গল্প করতো, ওদেরকে শুনতাম, দেখতাম। সো ওখান থেকে আবার আমার প্যাশন started growing, I want to play music again. By then I played the drums, and I really did not want to let it go. Because when I moved 1992-তে, এখানে আমি আন্ডারগ্রাউন্ড কনসার্ট দেখে গেছি। বাট যখন আমেরিকান প্রথম গেলাম, আই রিমেম্বার আমার চাচা আমাকে একটা টিকিট কিনে দিল ফর মাই ফার্স্ট আউট অফ দিস কান্ট্রি কনসার্ট। ইট ওয়াজ আ ডেফ লেপার্ড অ্যাড্রেনালাইজ ট্যুর ছিল, আই থিঙ্ক। অবভিয়াসলি ডেফ লেপার্ডকে নিয়েও আমি বড় হয়েছি। অ্যান্ড টু গো টু দ্যাট কনসার্ট, আমি আসলে ওই সময় এরকম কিছু দেখিনি, কখনোই দেখিনি। It was in an arena. There was at least 75,000 people, and obviously the lights, the sound, the experience was out of this world. And that was my first concert in 92. So তারপরে পার্টটায় যেটা মজা শুরু হলো আমাদের যখন ইউনিভার্সিটি জয়েন করি, তারপরে আমাদের ওখানে we started selling concert tickets, and that was the best part because আমরা যেভাবে ফ্রি সিডিজ পেতাম, আমরা ওখানে যারা কাজ করতাম ফ্রি কনসার্ট টিকেটস পেতাম। So ওই সময় I got to see a lot of bands that I grew up to. I got to see Van Halen, I got to see Def Leppard, which was actually my first concert, and ওই experience was out of this world. আমার চাচা actually dropped me at that concert, but proper lights, sound, bands, thousands of people. So I'd never seen anything like that. So তারপরেও ব্লকবাস্টারে থাকাতে তখন আমি Van Halen, Rush, Bon Jovi, Iron Maiden, actually one of my favorite bands, clearly. ওদেরকে আমি 3 বার দেখতে পেরেছি। Unfortunately, the first time I saw them, they were with Blaze Bailey, and ছোট্ট একটা ক্লাবে আমি ফার্স্ট Iron Maiden দেখেছি। So it was actually a very funny experience for me. But পরে ওদেরকে আমি অ্যারিনাতে দেখেছি because Bruce Dickinson was back into the lineup. But one of the best parts about seeing all these concerts was Pink Floyd. Pink Floyd যখন আসলো, the Division Bell tour, it was something out of this world, and আমি আজ পর্যন্ত ওরকম কিছু দেখি না। আমরা অ্যাকচুয়ালি কাজ করছিলাম ওখানে, অ্যান্ড it was back to back 2টা শো, একটা সোল্ড আউট ছিল দেখে পরের দিন একটা শো ছিল, so we were selling t-shirts and whatnot. But as employees we got to see the show, and you know what, I can't really even explain it because you have to be there to experience that show. So university পরে
where I was living, there was really no music companies or labels. Everything was in New York or California, and I was in the center. So nothing happened, and obviously I had to get a job. So ওই সময় I ended up getting a management marketing job, a corporate job, which I did for 3-4 years. And then I knew that that's not what I wanted to do. It was fun, it was great money, it was a great life, great friends, but that's not what I wanted to do. So I thought যে আমি বাংলাদেশে ফেরত যাই, because obviously ওখানে if I wanted to do something with music, it would take me who knows how long. So I thought আমি ঢাকায় আসি, come back to my roots and see if I can do something with music. And you know, I think my mother was upset কেন ঢাকায় আসবা ওখানে চাকরি ছেড়ে, but আমার আব্বা was also very supportive always. যেটা তোমার passion, যেটা তোমার drive, যেটা করতে চাও, you should always do it. So I moved back, and এসে I was actually বেকার for 6 months. I had no idea কি করব, and I had moved back আমার আম্মার বাসায়. So তখন আমার আব্বাকে আমি একটা ট্রান্সপোর্ট কোম্পানি ছিল আব্বার, যেটাকে আমি হেল্প করি to rebuild and rebrand, but it wasn't music, it wasn't what I wanted to do. So ওই সময় আমরা শুরু করি একটা প্র্যাকটিস প্যাড, আমার ফ্রেন্ড মুস্তাফিজ কাজী, যে আমার ছোটোকালের ফ্রেন্ড, ও এবং আরেকটা ফ্রেন্ড যে আমার সাথে ব্যান্ডে বাজতো জুলেন, আমরা তিনজন মিলে ইনকারশন শুরু করি। সো তারপরে দেখি যে একটা ডিম্যান্ড আছে এখানে, ব্যান্ডসরা আসতেছে না, আমরা আরেকটা প্যাড চাই, তারপর ব্ল্যাক আসলো একবার আমাদের কাছে যে আমাদের একটা প্র্যাকটিস প্যাড দরকার। তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা আরও 2-3টা প্যাড বানাই। সো দ্যাট ওয়াজ দ্য ফরমেশন অফ ইনকারশন। সো 2006 আমরা ওই ইভেন্টটা দিয়ে শুরু করলাম। তো তখন প্র্যাকটিস প্যাডস ছিল, আমার এটাও মনে আছে আমাদের সাথে যে ম্যানেজার বাচ্চু, আমার সাথে এখন 10 বছর হয়ে গেছে, আমরা কিছু করে কনসার্টস, তো তখন ইনকারশনকে আসলে কেউ চিনতো না, ফটোকপি করে আমরা দিতাম সবাইকে, ও আচ্ছা ভাই ইনকারশনে আসেন, আমার এখনও ওটা মনে আছে। So that's where it started, and then practice pads aste started making, you know, making waves, I guess, in the music industry. And so, and of course our অনেক practice pad ছিল, but আমাদেরটা একটু ডিফারেন্ট ছিল, একটা আড্ডা সেশন ছিল, একটা জায়গা ছিল যেখানে বসে মানুষ হ্যাং আউট করতে পারছে, মিউজিক নিয়ে কথা বলতে পারছে। তো তারপরে আমি আমার পার্টনার মিলে তখন রাইজিং স্টার্স বলে একটা প্রোগ্রাম শুরু করলাম, যেখানে আমরা ব্র্যান্ড নিউ ব্যান্ডসদেরকে একটা প্ল্যাটফর্ম দিতাম, যে ইউনো কেউ চিনে না আমাদেরকে, কিন্তু আমরা গিয়ে দেখি একটা প্ল্যাটফর্ম দেই, অ্যাটলিস্ট কিছু অডিয়েন্স এসে দেখুক ব্যান্ডগুলোকে, কারো না কারো তো ভালো লাগবে, দেখতে পারবে। But it was tough. It was a tough journey because, you know, আমাদের কোনো স্পন্সর ছিল না, কেউই ছিল না। সো ওই সময় to go somewhere on an incursion letterhead in 2006 or 2007 and say, oh ভাই আচ্ছা আমরা এটা করতেছি, এটা আমাদের আইডিয়া, আমরা এইভাবে ইভেন্টটা করতে চাই, you know, the first thing was like, who are you? আমি চিনি না, জানি না, who is incursion, আমি কেন এখানে স্পন্সর করবো? So we used to have auditions before our shows, যে কোন ব্যান্ডের কী দরকার, কোন ব্যান্ডের একটু হেল্প দরকার বা স্ট্রাকচার দরকার। সো এটা করে যেহেতু আমরা ব্যান্ডগুলোকে গ্রুম করছিলাম অ্যান্ড ইভেন্টস দিচ্ছিলাম, what was the next step? It was having a record label. 71-এর 9 মাস নিয়ে একটা অ্যালবাম ছিল, শখের যুদ্ধগাথা বলা নামটা অ্যালবামের। সো ওইটা আমাদের ফার্স্ট অ্যালবাম, যেটা 2010-এ বার হয়। সো ওখান থেকে আমরা লেবেলটা ফার্স্ট লঞ্চ করলাম, আরসিসি। সো দ্যাট ওয়াজ আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস অলসো, যে আমরা আমাদের প্রথম ইনকারশন সিডি হাতে দেখতে পেলাম। সো তারপর উই স্টার্টেড সাইনিং আদার ব্যান্ডস। Then we signed lots of bands, Mirror Blaze. Of course, we have a lot of rock bands. Incursion was a very rock metal company. So, and obviously there was a lot of other music. Electronic music was becoming very popular worldwide. Of course, there were pop artists, there were folk artists. So, as a label and as a company, তখন I started thinking যে আমরা খালি rock আর metal focus করলে, of course that's my personal interest, হবে না. As a company we need to expand. So ওই সময় আমরা কিছু sub label করলাম. So Incursion became like an umbrella of all kinds of genres. So সব মিউজিশিয়ানরা আমাদের কাছে আসতে পারতো, সব কিছুই আমরা রিলিজ করতে পারতাম। So আমরা physical CD রিলিজ করা শুরু করলাম। We have bands like Funeral Anthem, Mirror Blaze, Metal Maze, recent times Osruto, Plasmic Knock, tons of other bands. You know, এই আমরাটা করার কারণও was that we also had our own studio, and I'll really have to thank Fuad, who's actually a friend, but I'm also a fan of Fuad's. He really helped me set up আমাদের Incursion studio. So ওখান থেকেই আসলে এই আমব্রেলাটা চলে আসে, and এই আমব্রেলার আন্ডারে আমরা যখন জনরাগুলো করে ফেললাম, তার থেকে আমরা আবার মিউজিক ভিডিওতে তখন ঢুকে যাই। ক্রিপ্টিক ফেটে যখন ফুয়াদটা ফার্স্ট শ্যুট করলো ভোরের অপেক্ষা, তখন থেকেই আমরা
টানা কিছু ব্যান্ডের জন্য মিউজিক ভিডিও শুরু করলাম অ্যান্ড মিউজিক ভিডিওগুলো আমাদের নিজের জায়গাতেই শুরু করতে, যেহেতু ইনকারশন বাংলা মোটরে এস্টাবলিশড অ্যান্ড অলমোস্ট সো মেনি ইয়ার্স দেয়ার, আমাদের নিচেই ঠিক বেসমেন্টেই ভিডিওগুলো করা হতো। ভিডিওগুলো করা হতো অ্যান্ড ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডেই ছিল কিছু পুরানো গাড়ি। সো এখানে আবার আরেকটা স্টোরি চলে আসে, বিকজ বাংলা মোটর ইজ associated with incursion, but Bangla Motor is also associated with vintage cars. এই গাড়ির ইন্টারেস্টটা আসলে আমার দাদা থেকেই আসছে originally, because he used to have a car trading place called Pak Motors, Pakistan Motors, back in the day. So যুদ্ধের পর obviously it became Bangla Motor, and ওই নামটা থেকে ওই এলাকার নামই হয়ে গেছে বাংলা মোটর। অ্যান্ড আমার দাদা থেকে বেসিক্যালি আমার বাবার একটা, আমার যেরকম মিউজিক নিয়ে শখ, তার ছিল অটোমোবাইলস নিয়ে শখ। So when he was in university, he started collecting cars. So ওই সময় আমার আব্বা তার পকেট মানি দিয়ে অনেক এরকম পুরানো গাড়ি 1920s থেকে শুরু করে 1960s 70s পর্যন্ত একটা কালেক্ট করা শুরু করলো। So ওখানে আমার লাভ অ্যান্ড প্যাশন ফর কার্স অ্যান্ড নলেজ অ্যাবাউট কার্স অ্যাকচুয়ালি অল কেম ফ্রম মাই ফাদার। I guess ওখান থেকে আমার প্যাশন ফর পপ কালচার কেম ইন। I mean, music was there, but ওখানে I actually started reading comic books from my father, because he used to have a lot of comic books, many Purana Superman from the 40s, 50s, classics, from most of the books that were adapted into classics. Ogula abar comic gula chilo, my first Sergeant Rock comic, Batman comic, egulo shob amar baba theke pawa. So okhan theke I started getting my interest in action figures, because I was fascinated with Batman or with Superman or with Sergeant Rock. The Phantom, আমার একটা ফেভারিট ক্যারেক্টার ছিল, নিউ মার্কেটে তখন কমিকগুলো পাওয়া যেত। Whenever বাবা বা কেউ বাইরে থেকে আসতো বা যেত, তখন Star Wars এর অ্যাকশন ফিগার্স নিয়ে আসতো। And that's how my collection started from there. But I guess when I was in America, the music and pop culture and toys come together for me personally, because আমার একটা ফ্রেন্ড আমাকে মনে আছে আমার ফার্স্ট মিউজিক কনভেনশন নিয়ে গেল in Dallas, and it was amazing. তখন আমার আরেকটা ফ্রেন্ড আমাকে বললো, you really like music convention, why don't you go to a comic book convention? I actually had no idea what a comic book convention was, or মানে কি হতে পারে। So তখন finally আমি একটা comic book convention এ গেলাম in Dallas, and sure enough it was definitely one of the best days. So after the music convention, I guess আমার একটা ফ্রেন্ড বললো comic book convention নিয়ে যাবে। So I had no idea একটা comic book convention কি। So নিয়ে গেল first time, and it was definitely one of the best days of my life, because I যা দেখে বড় হয়েছি, যা টিভি শো তখন দেখতাম আমরা বাংলাদেশে, বা পরে আমেরিকা থেকেও যা দেখেছি, ছোটোকালে কার্টুন স্ট্রিপ যা, মানে ইট ওয়াজ একটা ওয়্যারহাউসের ভিতরে হিউজ হাজার মানুষ, সব ওদের জিনিস নিয়ে আসছে, পুরানো ওদের জিনিস যেগুলো ওরা বিক্রি করছে, বা অন্য ভেন্ডার্সরা আছে যে ওরা ওদের কালেক্টেবল জিনিস নিয়ে আসতেছে, মানে অ্যান্ড কিছু আগের দিনের টিভি শোজ, মানে ওইসব অ্যাক্টার্স ছিল। I got to meet Darth Vader from Star Wars. I have his autograph. I got to meet my favorite character, Boba Fett, right here. I got to meet his character. I have an autograph from him. So these were very special moments for me, because আমি এই জিনিসটা আমি জীবনে ইম্যাজিন বা পিকচারও করতে পারি না যে I would meet these people. And what a comic book convention was, I had no idea. So and ওখান থেকে then I just started collecting, and didn't really know যে আসলে মানে কালেকশন করে আমার ইভেন্চুয়ালি কি হবে। Around 2009 or 10, ফেসবুকে যখন সবাই খুব অ্যাক্টিভ, তো তখন আমি চিন্তা করলাম যে I have all these collectibles, there has to be someone or the other that have similar interest. So তখন আমি একটা পেজ করলাম Saadi's Collectibles নামে, যেখানে আমি আমার প্রত্যেকটা টয় or comic book যা আছে ছবি তুলে জাস্ট আপলোড করলাম, these are my collectibles. কেউ না কেউ will have similar interest, কেউ না কেউ এটা পছন্দ করবে। তখন আমার কয়েকজন মানুষের সাথে পরিচয় হলো, I made some great friends there, but আমরা সবাই মিলে তখন চিন্তা করলাম যে কী করা যায়, we're talking about this, আচ্ছা আমার এই কালেকশন আছে, আমার এই comic book আছে, what can we do? So one random day, আমাদের ইনকারশন মিউজিকে আমি আমার ফ্রেন্ড আবু, he used to have a company যে টি-শার্টস করতো, টি-শার্টস বানাতো, সুপার হিরো টি-শার্ট। সো ওরা আমার ইন্টারেস্ট একদিকে, ওকে আমি বললাম এই চলো আমরা একটা কমিকন করি। So he kind of looked at me and said, একটু মাথা চুলকালো, চিন্তা করলো, হাসলো, তারপরে হ্যাঁ sure, why not, করি। So in 2012, we had an incursion branch at the bench in Gulshan. So ওখানে যেহেতু আমাদের জায়গাটা ছিল, thanks to Jugo for giving us that space, we did our very first Comic-Con in Bangladesh. And
we thought কেউ আসবে না, but 2 দিনে 10,000 মানুষ আসছে. And once again, that was another dream come true. So that's where Comic-Con started, and from then on, we have plenty of different Comic-Con. So 2012 এর first successful Comic-Con করার পর we realized যে বাংলাদেশে পপ কালচার একটা ডিমান্ড আছে, পৃথিবীতে সব জায়গায় আছে, সো কেন এখানে থাকবে না. Comic-Con successfully 4টা হয়ে গেল আমাদের. আমরা এখনও স্ট্রেট ফরওয়ার্ড লাইনে চলছি উইথ ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স, অ্যান্ড আমরা চেষ্টা করছি যে আমাদের পার্সোনাল পপ কালচারকে আমরা নিয়ে যাবো, ঢাকার পপ কালচারকে নিয়ে যাবো বিভিন্ন দেশে. অ্যাট দ্য সেম টাইম মানে কমিকন অ্যান্ড ইনকারশন করার সাথে সাথে মাই প্যাশন অফ টয়েস, এত দিনের collectibles, over 30 years of collectibles. I don't even really know the exact count of কত collectibles আছে এখন, at least 15,000 plus. So at one point, first, second Comic-Con-এর মাঝামাঝি তখন আমি চিন্তা করলাম যে collectiblesগুলো আমার বাসায় পড়ে আছে, অনেকগুলো বক্সের ভিতরে পড়ে আছে, কী করা যায়? It should be available for others to come and see them and appreciate it. So তখন আমার মাথায় আবার একটা ক্রেজি আইডিয়া আসে যে এশিয়ার ভিতরে যদি কিছু কিছু দেশে মিউজিয়াম থাকে, টয় মিউজিয়াম থাকে, সব দেশে বিভিন্ন জাদুঘর আছে, সো আমাদের দেশে কেন একটা টয় মিউজিয়াম থাকবে না? সো that was when we first opened, I think 2013-এ ঢাকা মিউজিয়াম অফ টয়েস আমরা খুললাম. I guess এখানে বলতে গেলে আমাদের কমিকনে a big part of it is cosplaying. So cosplaying হলো dressing up as your favorite character, bringing your other side out. So যেরকম আমাদের মিউজিয়াম we have lots of different mannequins যে আমার যারা ফেভারিট ক্যারেক্টার ছিল, অ্যান্ড আমিও বেশ কিছু কমিকনে বাইরে এবং এখানে even Halloween parties I dressed up as my favorite characters, Boba Fett from Peter Criss from the band Criss, তারপরে Star Wars characters. So এই বিভিন্ন আউটফিটগুলো সব ম্যানিকেনদের পরে আমাদের মিউজিয়ামে সাজানো রয়েছে. So it's important because I think what you wear, what you want to identify yourself with is quite important. I mean, of course it's a kind of fashion, but obviously আমি এখন একটা পাইরেট সেজে রাস্তায় ঘুরবো না, বাট ওটা কমিকন কালচার আছে, বাট দ্যাট অলসো ব্রিংস আস টু আওয়ার এভরিডে লাইফ. এভরিডে লাইফেও মানুষের একটা মানে ফ্যাশন বলতেই যে আমি ফ্যান্সি কিছু নিয়ে হাঁটছি এটা কোনো কথা না. ইট কুড বি সিম্পল, ইট কুড বি হরেবল, ইট কুড বি টেরেবল, ইট কুড বি অ্যামেজিং. সো বিভিন্ন মানুষের বিভিন্ন সাইডস অফ ফ্যাশন আছে অবভিয়াসলি. অ্যান্ড ফর এক্সাম্পল আমার রাইট আফটার ইউনিভার্সিটি আমি যখন কাজ করি, আমার এভরি ডে ফর 4 বছর আই হ্যাড টু ওয়ার আ স্যুট অ্যান্ড টাই. সো আই ডিসাইডেড আফটার দ্যাট, আমি যখন বাংলাদেশে চলে আসি, মানে আমি বিয়ে শাদী ছাড়া স্যুট অ্যান্ড টাই আমার জীবনও পড়া হয় না. আই ডিসাইডেড যে আমি জীবনও পড়বো না, বাট তার মানে না যে আমি অন্য কিছুর দিকে ফোকাস থাকবো না, বিকজ ইট ওয়াজ ভেরি অবভিয়াস. আমাকে ইউজুয়ালি কোথাও কেউ দেখলে ইটস অলওয়েজ জিন্স অ্যান্ড আ ব্ল্যাক শার্ট, বাট ফর মি ইটস ইজি যে আই নো আই ওয়ার জিন্স, আই নো আই এম নট গোনা ওয়ার স্যুট, বাট আমি আমার ব্ল্যাক শার্ট পছন্দ করি অ্যান্ড আই এম গোনা ওয়ার ইট. So I have multiple black shirts that I will wear, and I'll do something different because as you can see, like I'll always wear this wristband. I've always worn a wristband somewhere or the other, and accessories are mostly wristband chhara amar watch to ache, and of course amar ring o ache, but a ring jibono khola jay na. So this is something, it's always stuck to my body. I would really have to give thanks to my wife Tasmia, because she's helped me out of that also, because she knows I'm a black shirt, I'm a jeans, ঠিক আছে fine, but she's helped me যে মাঝে মাঝে for going somewhere else, না আজকে একটা লাল শার্ট পরবা বা আজকে একটা different color পরবা. So and sometimes it's nice to step out of that and be someone else for a change. I guess when it also comes to fashion, accessories are important, especially in modern times. Personally, I think it helps create an identity. For example, অনেকে আছে, they will wear a similar kind of t-shirt all the time. I mean, say shop my black shirt পরি, but অনেকে আছে will wear a certain kind of t-shirt or a certain kind of polo, or some people will like to change up their watches. So it's very important because whoever you are, whatever your interests are, kind of comes out in how you present yourself. So I guess as a music producer or a music facilitator, even an organizer of events, যেটা বলা যায় যে to anyone coming into this field or business or any field actually, what my personal experience যেটা বুঝে গেছে যে nothing actually happens overnight. রাতারাতি কিছু হয় না, রাতারাতি কিছু হয়, ওইটাও রাতারাতি চলে যেতে পারে. Incursion, for example, was a dream
from a long time when I was a kid, and it took, you know, 20 plus years to make that dream come true. And ekhono, while it's come true, dreams should never end. So whoever wants to get into whatever it is, it's very important that you follow your passion. And I consider myself very lucky, thanks to everyone around me, my friends, my family, that I got to do amar পছন্দের কাজগুলা. But it wasn't easy. And if it is easy, then it's not, you don't feel the hardship. Or hardship যদি কিছু feel না করা হয়, তাহলে when you get the reward, or যখন জিনিসটা আসলে whatever it is you're planning, যখন কাজটা হয়ে যায়, তখন আসলে রিওয়ার্ডের এফেক্টটাও বোঝা যায়. So whoever gets into whatever it may be, it could be music, it could be, you know, whatever kind of business, whatever kind of hobby you get into, you have to give an effort and you have to keep dreaming bigger. Whatever your dream is, your dream should never end. Because one dream will always lead to another. And, you know, and people should always keep dreaming. And that's my advice to all the future generations out there.